আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের প্রোনাউনের সেকেন্ড ক্লাস, প্রোনাউন 2 আমি দিয়ে দিয়েছি। দেখেন এখানে আজকে আমরা মাস্টার বইয়ের পেজ নাম্বার থেকে শুরু করব। আজকে আমাদের পেজ নাম্বার থাকবে পেজ 61। হ্যাঁ, 61 পেজ থেকে আমরা শুরু করব। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি সবাই জানিয়ে দিবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ওকে আছে কিনা। ওকে, ও আচ্ছা, যাই হোক, নিজের ভিডিও নিজে দেখে এখন বুঝলাম যে হ্যাঁ আমার একটু সেলুনে যেতে হবে। আচ্ছা, যাই হোক, তো আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি জানিয়ে দিবেন সব কিছু ওকে আছে কিনা। আমরা শুরু করি আমাদের পেজ নাম্বার 61 থেকে। আচ্ছা, 62 এখান থেকে আমরা শুরু করব। প্রশ্ন নাম্বার 62, 100 বলছে পজিটিভ অ্যাজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ পজিটিভ অ্যাজেক্টিভ এবং নাউন এই দুইটা ওয়ার্ডের পরিবর্তে সরাসরি পজিটিভ প্রোনাউন বসে। ওকে, আচ্ছা, এখানে আরো একটা বিষয় বলছে মাই বিভিন্ন পারফরমেন্স ইত্যাদি ইত্যাদি লিখছে, মাই পারফরমেন্স ইজ বেটার দেন ইয়োরস ইত্যাদি। আচ্ছা, এখানে আরো একটা কথা বলছে যে এরা ওয়ান অফ প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউনের পরিবর্তে বসে, যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এ ফ্রেন্ড অফ মাইন, এই টাইপের, যে এ ফ্রেন্ড অফ মাইন, ওয়ান অফ মাই ফ্রেন্ড। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলে দেই মাইন শব্দটা শেষে বসানো হয়, এটাকে বলে পজিটিভ প্রোনাউন। প্রোনাউনের ফর্ম ছিল একটা চার্টে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই যেটা এটাকে বলে পজিটিভ অ্যাজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এটা কি অ্যাজেক্টিভ, মনে রাখবেন। ওকে, এই যে এটা অ্যাজেক্টিভ ফর্ম। আর এরপরে মাইন একটা শব্দ আছে, এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ওকে, পজিটিভ প্রোনাউন, আমি পি পি লিখলাম শর্টে, মানে পজিটিভ প্রোনাউন। এখন এই পজিটিভ প্রোনাউন যে মাইন, এই শব্দটা আমরা কখন ব্যবহার করব? যেমন ধরেন কেউ একজন একটা প্রশ্ন এরকম যদি বলতে চায়, এটা হচ্ছে সিস্টেমটা এমন, দিস পেন ইজ মাই পেন। এই যে দেখেন হিসাব, মাই এবং পেন, তাহলে মাই শব্দটা ছিল অ্যাজেক্টিভ, মানে অ্যাজেক্টিভ ফর্ম, আর পেন হচ্ছে একটা নাউন। ওকে, তাহলে পজিটিভ অ্যাজেক্টিভ এবং নাউন এই দুইটার পরিবর্তে আমরা একবারে লিখে ফেলতে পারি মাইন, যে দিস পেন ইজ মাইন, মানে এই কলমটা আমার। কেন? কারণ এই মাইনের মধ্যে মাই এবং এই নাউন যেটা শুরুতে ছিল সেটা অলরেডি উল্লেখ আছে। এখানে সেই নিয়মটাই বলছে যে পজিটিভ অ্যাজেক্টিভ এবং সাথে নাউন এই দুইটার পরিবর্তে একবারে পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি আমাদের যে রেগুলার বোর্ড সেখানে দেখানোর চেষ্টা করি, সিস্টেমটা হচ্ছে এমন, এই টাইপের। ধরেন মাই এর সাথে যে কোনো একটা নাউন হইতে পারে, ইকুয়াল টু ডিরেক্ট আমরা মাইন লিখতে পারবো। কখন লিখতে পারবো? যখন অলরেডি এই নাউনটা সেন্টেন্সে আগে একবার উল্লেখ আছে। আর সেটা কেমন? ধরেন অলরেডি এখানে উল্লেখ আছে দিস কার, তাহলে কার একটা নাউন অলরেডি আগে উল্লেখ আছে, ইজ, এরপরে লিখলাম মাই কার, তাহলে কার শব্দটা অলরেডি আগে উল্লেখ আছে না স্যার? এই জন্য আমরা মাই কার কথাটা না লিখলে এইটার পরিবর্তে সরাসরি লিখতে পারবো মাইন। ওকে, এরকম করে দিস বুক ইজ মাইন, অথবা ধরেন কেউ এরকম লিখতে পারে যে দিস
হাউস ইজ ইয়োর হাউস। তো ইয়োর হাউস কথাটা না লিখে সে সরাসরি এটার পরিবর্তে লিখতে পারে ইয়োর্স। এই যে যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন এর পরিবর্তে সরাসরি পজিটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। নিয়মটা আশা করি বুঝতে পারছেন। ওকে, যে এরকম করে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে, যেমন ধরেন কেউ লিখতে পারে এভাবে করে যে দিস বুক ইজ হিজ বুক। তো হিজের পজিটিভও এই যে হি যদি দেখেন হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এরকম হি থেকে হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এরপরে যদি দেখেন এই হিমের পরবর্তীতে আপনারা দেখতেন হিজ, হিজ। ওকে, এটা ছিল তার পজিটিভ ফর্ম এবং লাস্ট যে ফর্ম এটাও ছিল হিজ, মানে এই দুটা সেম। ওই চারটা আপনাকে এই জন্য আমি বলেছিলাম যারা প্রিভিয়াস ক্লাস দেখছেন সেখানে ওই চারটা মুখস্থ করে নেবেন, মানে চারটা ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম। তাহলে পজিটিভ ফর্ম ব্যবহারের নিয়ম কি, একটা এরকম না মানে অ্যাডজেক্টিভ ফর্ম থাকবে, যেমন এটা অ্যাডজেক্টিভ ফর্ম, আর তার সাথে একটা নাউন থাকবে। আমরা সেই দুইটার পরিবর্তে সরাসরি কি লিখতে পারি, এই হিজ কথাটা লিখলেই এনাফ। বৈশাখী মল্লিক বুঝতে পারছেন এখন, না বৈশাখী মালিক সম্ভবত। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন এখন আপনারা যারা আমার সাথে আছেন, এটুকু বুঝতে পারছেন যে হিজ এটা পজেস শব্দের অর্থ বুঝেন। পজেস মানেই নিজের কোনো কিছু ধারণ করা। আমরা অনেক সময় ডিজার্ভ কথাটা ব্যবহার করি না, অনেকটা পজেসের সিনোনিম, যে ইউ ডোন্ট ডিজার্ভ ইট, মানে এটা তোমার মানায় না বা তোমার এটা মালিকানা নাই। তাহলে পজেস মানে হচ্ছে মালিকানায় থাকা। তো আমার গাড়ি মানে তো আমার মালিকানায়, তখন দিস কার ইজ মাই কার না বলে আমি সরাসরি বলবো দিস কার ইজ মাইন। ওকে, আমার অলরেডি অন্তর্ভুক্ত গাড়িটা। এখন এইখান থেকে যদি আমরা সরাসরি চলে যাই আমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন, এখানে সরাসরি প্রশ্নটা একটু অন্য টাইপের, বাট প্রশ্নগুলা কাছাকাছি। প্রথমে এই বলছে মাই ডগ, দেখেন মাই সাথে ডগ একটা নাউন দেওয়া আছে না, এই যে এখানে বুঝেন, ইজ স্মার্টার দেন, তাহলে আমার ডগটা হচ্ছে স্মার্টার, বেশি স্মার্ট দেন। দেনের পরে আমি লিখতে পারতাম কি, যে ধরেন কোনো কারণে এমন হইতে পারে যে দেন তারপরে দেয়ার ডগ, মানে তাদের কুকুরের চেয়ে আমার কুকুরটা বেশি স্মার্ট। তো দেয়ার এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর সাথে ডগ, এই দুইটার পরিবর্তে আমি একবারে লিখতে পারি দেয়ার্স, মানে তাদের। ঠিক আছে, তাহলে এখানে এটার জন্য আসছে কি দেয়ার্স, এই দেয়ার্স মানে তাদের। কখন আমরা দেয়ার্স ব্যবহার করব, যখন দেখব একটা অলরেডি অ্যাডজেক্টিভ ফর্ম এবং আরেকটা নাউন সাথে যুক্ত আছে। যেমন 163 নম্বর বলছে ইজ দ্যাট মাই কে অর ইজ ইট। দেখেন ইজ দ্যাট মাই কে মানে এটা কি আমার চাবি, ইজ দ্যাট মাই কি, অর ইজ ইট ইয়োর কি হইতে পারে। তাহলে ইজ ইট ইয়োর কি যদি আমাকে ব্যবহার করে, তাহলে কথাটা হচ্ছে এরকম ইয়োর আর সাথে ছিল কে, তাহলে ইয়োর এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম সাথে কে, আমি এই দুইটার পরিবর্তে একবারে কি লিখতে পারি ইয়োর্স। আর এই যে আমাদের ডি নাম্বারে সেটা উত্তর। ঠিক আছে, কেন আমরা তো অলরেডি গ্রুপে মেসেজ দিয়েছি, নোটিফিকেশন না পাওয়ার কিছু নাই। হোয়াটসঅ্যাপে সবাই হোয়াটসঅ্যাপ থেকে যুক্ত হয়েছেন না, একটু অন্যরা যারা যুক্ত হয়েছেন বললেন। আচ্ছা, তারপরে দেখেন 164 নম্বরে বলছে আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশাস দেন। এইবার দেখেন এই যে আওয়ার সাথে একটা ল্যাবরেটরি আছে, মানে আওয়ার একটা অ্যাডজেক্টিভ সাথে একটা নাউন ফর্ম। তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ আর নাউন ফর্মের পরিবর্তে আমরা সরাসরি তার পজেসিভ ফর্মটা ব্যবহার করতে পারবো। আর এখানে যতগুলো আছে তার মধ্যে শুধু একটা হচ্ছে এই যে পজেসিভ প্রোনাউন ফর্ম আছে, এটা উত্তর। যে দেন হার ল্যাবরেটরিজ, এই হার ল্যাবরেটরির পরিবর্তে একবারে হার্স লেখা যায় যেহেতু সেন্টেন্সে ল্যাবরেটরি একবার উল্লেখ আছে। 165 নম্বর প্রশ্ন দেখেন ইউ শুড নট সে nasty thing about জেসিকা, শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ। এই যে দেখেন একটা বিষয় এখানে খুব ভালো করে মনে রাখবেন, শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ যখন বলছে সে হচ্ছে একজন বন্ধু, তাহলে ইউ শুড নট সে nasty thing about জেসিকা, জেসিকা সম্পর্কে তোমার খারাপ কোনো কিছু বলা উচিত না। এরপরে ফুল স্টপ দিয়ে বলছে শি ইজ এ ফ্রেন্ড অফ ড্যাশ, সে হচ্ছে আমাদের বন্ধু। এখন দেখেন আমাদের বন্ধু, শি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার, এখানে যে কথাটা শি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার ফ্রেন্ড, এই যেভাবে আওয়ার ফ্রেন্ড কথাটা আসতো, এবং তার পরিবর্তে সরাসরি এখানে তারা ব্যবহার করবে কি আওয়ার এর সাথে একটা এস দিয়ে আওয়ার্স, শি ইজ এ ফ্রেন্ড অফ আওয়ার্স মানেই হচ্ছে আওয়ার ফ্রেন্ড।
ওকে। ফেসবুক থেকে যুক্ত হয়েছেন কেন? হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যায় নাই? হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন যায় নাই একটু বলেন তো আমাকে। আমি তো যতটুকু জানি হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিফিকেশন যাওয়ার কথা, আমাদের 21তম ব্যাচে আমি দিয়েছি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে যদি যাই, এখানে আরো কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলা আপনারা যদি দেখেন, আমি দু একটা এখান থেকে দেখিয়ে দিব। এগুলা কাছাকাছি টাইপের প্রশ্ন, জাস্ট একটু নিজেরা খেয়াল করেন। আচ্ছা, প্রথমে এখানে বলছে অ্যামং ইউ আর ফ্রম ক্লাস, এরপরে এখানে 7। আচ্ছা, এখন দেখেন এই যে প্রশ্নটা আমাদের যদি আমরা খেয়াল করি, তাহলে এইখান থেকে বলছে যে অ্যামং, আর শুরু যে আছে শুরুতে, এখন যে বিষয়টা আপনার জানা উচিত, এই শুরুতে বসে সবসময় সাবজেক্টিভ ফর্ম। কে বসে শুরুতে? সাবজেক্টিভ ফর্ম। কখনোই হুম শুরুতে বসবে না। হুম দিলে অবশ্যই সাথে বাই লাগাই নিয়ে নিতে হবে, এরকম যে বাই হুম। কখনোই শুরুতে হুম বসানো যাবে না। তাহলে আমরা কি করব, এখানে সরাসরি সাবজেক্টিভ ফর্মটা হু বসাবো। তাহলে কথাটা হচ্ছে হু অ্যামং ইউ, মানে তোমাদের মধ্যে কে আর ফ্রম ক্লাস 7, মানে ক্লাস 7 থেকে তোমাদের মধ্যে কে আছে, কথাটা এমন। ওকে, হয়তো হোয়াটসঅ্যাপে নাই, অনেকে হয়তো হোয়াটসঅ্যাপের আগের গ্রুপে আছে, সেই হিসেবে ওই গ্রুপে খুঁজতে বা জয়েন হতে পারে নাই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরবর্তীতে যদি এই প্রশ্নটা আসে, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ, এরপরে টু ড্যাশ। তাহলে টু, এরপরে আমাদের যে অংশটা দেখেন, যে টুর পরে আমাদের এখানে যে অংশটা, টু একটা প্রিপোজিশন না স্যার? প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসতে পারে। তবে আমরা যেটা দেখব, টুর পরে অবজেক্টিভ ফর্ম বসাবো, সাবজেক্টিভ ফর্ম বসানো যাবে না। এই জন্য দেখতেন আপনাকে এরকম বলা হতো যে হি, ধরেন কোনো কারণে আমরা যদি বলি রাইট এ লেটার টু মি, এরকম মি লেখা থাকতো, টু আই কখনো হয় না, মানে এখানে অবজেক্টিভ ফর্ম বসবে। এখন এখানে যতগুলো আছে তার মধ্যে একটা আছে অবজেক্টিভ ফর্ম, সেটা অবজেক্টিভ ফর্ম, সেটা হচ্ছে দেম। ওকে, দ্য সেকেন্ড হাফ টু দেম, মনে রাখবেন টুর পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসানো যায় না। আমরা টু হিম বলতে পারবো, টু হি বলতে পারবো না, টু দেম বলতে পারবো, টু দে বলতে পারবো না। তো এই জন্য আমাদের এখানে দেম বসছে। পরের প্রশ্নটা যদি দেখেন, বলছে হি ইজ এ লায়ার, ডু ইউ ট্রাস্ট হিম, ইজ এ ইউ সাবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, যেহেতু এখানে হার আর একটা আছে অবজেক্টিভ ফর্ম, বাট হি এই যে শুরুতে, হি থেকে হিম হয়, হার হয় না, সি থাকলে হার হইতো। আচ্ছা, 69-এ বলছে ডিডেন্ট ইউ নো, তুমি কি জানো না, দ্যাট যে ইট, এরপরে হু কথাটা বলছে। দেখেন আমরা জানি ইটের পরে এখানে একটা বি ভার্ব বসবে, যেমন ইট ইজ হু, ইট ইজ আই, ইট ইজ ইউ, এরকম বিভিন্ন কথাটা। যেমন আমরা একটা সেন্টেন্স যদি দেখি এরকম যে ইট ইজ ইউ, তারপরে হু ইজ এ ডক্টর, নিশ্চয়ই এরকম সেন্টেন্স আপনারা পাইছেন যে এটাই সে যে একজন ডক্টর। তাহলে আমাদের শূন্য স্থান আছে এইটুকু, ইট আছে আর হু আছে। দেখেন এই যে ইট আছে, হু আছে, তাহলে এখানে কি লাগবে, একটা বি ভার্ব লাগবে এবং আরেকটা এরকম করে প্রোনাউন লাগবে। এখন সেই প্রোনাউনটা হতে পারে যেটাই হোক, তার সাবজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করব, অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা যাবে না। তার মধ্যে আস অবজেক্টিভ ফর্ম আছে, এখানেও আস অবজেক্টিভ ফর্ম আছে। আপনাদেরকে আমি বলেছিলাম যে বি ভার্বের পরে সর্বদা, বি ভার্বের পরে সর্বদা সাবজেক্টিভ ফর্ম বসে। কখনো ইটস মি বলি আমরা, অনেক সময় বলি না যে ইটস মি, এটা ভুল, বলতে হবে ইটস আই। ইট ইজ আই হু ইজ এ ডক্টর, ইট ইজ ইউ হু ইজ এ ডক্টর, ইট ইজ শি হু ইজ এ ডক্টর, এরকম। তার মানে এখানে সর্বদা সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তাহলে এখানে আমরা যদি সাবজেক্টিভ ফর্মে যাই, এইখানে আমাদের সাবজেক্টিভ ফর্ম আছে কোনটা, এইটা আর এইটা। তাহলে এই দুইটা প্রথমে বাদ দিলাম, কারণ আস অবজেক্টিভ ফর্ম। এবার এই দুইটার মধ্যে যদি খুঁজেন, খেয়াল করেন যে বিষয়টা আমাদের জানা উচিত, সেটা হচ্ছে এই জায়গায় যে আমরা কাদেরকে ব্যবহার করব। এখানে আছে উই, এখানেও আছে উই। উইয়ের সাথে কখনো ওয়াজ বসে না, উইয়ের সাথে আর অথবা ওয়ার বসে, তার কারণে এইটা কারেক্ট। বুঝতে পারছেন? হোয়াটসঅ্যাপ অ্যাড হওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ অ্যাড হওয়া যাচ্ছে না কেন স্যার? না, এই কাম তো ভুলেও করা যাবে না। হোয়াটসঅ্যাপে ডিসকাশন দিলে আপনারা পুরা দুনিয়া কাঁপাই ফেলবেন, আর আমার ফোনে নোটিফিকেশন আসতে 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 দেখা যাচ্ছে আমি শেষ। ফোন রিসিভ করতে করতে সারাদিন দেখা যাচ্ছে ক্লাস করাইতে পারি না। প্রতিদিন 4টা 5টা 6টা ক্লাস থাকে অনেক সময়। আপনারা অনেক সময় দেখেন অনেকে টেক্সট দেন, আমি দেখবেন অনেক পরে সময় হলে রিপ্লাই দেই, 2 দিন 3 দিন 4 দিন পরেও দেই।
এই জন্য সব পেজে দিবেন যেন আমার স্টাফরা এগুলা মেনটেন করতে পারে। আমার কাছে আপনি যখন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ওই মেসেজের রিপ্লাই পাবেন খুব সহজে, এত সহজে আশা করা উচিত না, কারণ প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে, বিভিন্ন জায়গায় ক্লাস থাকে, তার মাঝে আপনাদেরও ক্লাস থাকে, তো সব মিলিয়ে এটা হয় না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কোনো সমস্যা থাকলে আমি এটা চেক করতে বলবো ওদেরকে। আচ্ছা, নেক্সট প্রশ্নটা যদি দেখেন, এখানে পরের প্রশ্ন কি বলছে, দ্য ক্যাপ্টেন, একটা কমা দেওয়া, এরপরে যে অংশটা আমাদের যদি দেখেন, আমাদের ক্যাপ্টেন কথার পরে এখানে কি হ্যাড লেখা আছে না? হ্যাড হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে সর্বদা সাবজেক্টিভ ফর্ম বসে, আপনারা জানেন। পরে হইলো অবজেক্টিভ, তাহলে সাবজেক্টিভ ফর্ম। এর মধ্যে দেখেন এই যে প্রথমটা যদি দেখি মি, এটা অবজেক্টিভ ফর্ম, এর জন্য বাদ দিলাম। এখানে আস আছে, এটা অবজেক্টিভ ফর্ম, বাদ দিলাম। এখানে মাই সেলফ আছে, এটাও বাদ দিলাম, কারণ ওইটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে এইটা কারেক্ট, কারণ জয় অ্যান্ড আই এই দুইটা সাবজেক্টিভ ফর্ম। ওকে, এবার এসে গেছে লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, এটা লিখছিলাম। লেটের পরে কি হবে স্যার? লেট প্লাস অবজেক্টিভ ফর্ম বসবে। ওকে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, এই জন্য আমরা বলি লেট আই না, লেট মি বলি না, লেটস বা লেট আস বলি। তাহলে এখানে দেখেন লেট যেহেতু আছে, লেটের পরে কি লাগবে? অবজেক্টিভ ফর্ম। এখন দেখেন এইখানে আমাদের লেটের পরে মাই লেখা, এটা অ্যাডজেক্টিভ ফর্ম হবে না। এখানে মি আছে, ইউ আছে, হিম আছে, হ্যাঁ এটা ঠিক আছে। আবার যদি এটাই দেখেন, এটার মাই সেলফ লেখা, এটা হবে না, এই জন্য। এটার মধ্যে মাইন লেখা আছে, এই জন্য হবে না। এখানে হিম আছে, ঠিক আছে, দেয়ার, এটা ভুল, সি এটাও ভুল, এই জন্য এটা ভুল, এটা কারেক্ট। লেটের পরে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে। ওকে, বুঝতে পারছেন? আমাদের এই ক্লাস আজীবনই সংরক্ষিত থাকবে আশা করি, যদি ফেসবুকের কোনো সমস্যা না হয়, কারণ এটা নিয়ে আমরা অনেক প্যারাই ছিলাম। যেমন ধরেন আমার যতগুলো ব্যাচ ছিল, তো ধরেন লাস্ট মেবি 19তম ব্যাচ থেকে রেকর্ড আছে এখনো, ক্লাস 19 ব্যাচেও আছে, 20 ব্যাচেও রেকর্ড আছে, আপনারা 21 ব্যাচ এটাও থাকবে। বাট তার আগে 18 এবং 17তম ব্যাচ যেটা ছিল, সেখানে আমরা ভাবছি আজীবন থাকবে। বাট ফেসবুক আপনারা জানেন 2024-এর শুরুর দিকে একটা নতুন রুল নিয়ে আসছিল যে যে কোনো লাইভ ভিডিও এটা 30 দিন পর ডিলিট হয়ে যাবে। তো ওই ভিডিওগুলো তখন ডিলিট হয়ে গেছে। আর এই ভিডিওগুলো আজীবন থাকবে কেন? কারণ এই ভিডিওগুলো আমি ডাউনলোড দিয়ে তারপরে হচ্ছে আপলোড দেই, বুঝতে পারছেন? তো ডাউনলোড দিয়ে আপলোড যখন দেই, এখনো দেই নাই, 1 মাস যেহেতু সময় আছে, বাট এখনো কেন দেই নাই জানেন? আমি যখনই আজকে ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে আপলোড দিব, বুঝছেন? এই আপলোড দেওয়ার পরে কিছু নাগরিক, সুনাগরিক, বিরোধী দল, তারা কি বলবে? ওনারা লাইভ ক্লাস নেয় না, সব রেকর্ড ক্লাস আপলোড দিছে গতকাল। এই যে কথাটা, এই কথাটার জন্য আমি হঠাৎ করেই ডাউনলোড দিয়ে আপলোড দেই না, মোটামুটি 15-20 দিন যাক, এরপরে গিয়ে শেষ সময়ের দিকে ডাউনলোড দিয়ে আপলোড দিব। বুঝতে পারছেন? কারণ বুঝেনি তো, অনেকেই তো বুঝে না, তারা তো জানে না যে 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যায়, স্যারকে ডাউনলোড দিয়েই আপলোড দিতে হবে, নাহলে থাকবে না জীবন। কিন্তু এটা করলে আবার কি, যে ওনাদের গ্রুপে কোনো লাইভ ক্লাস নাই, সব হচ্ছে রেকর্ড ক্লাস। ধরেন 5 দিন পরে একজন ভর্তি হবে, সে 2 কেই দেখবে কিরে এই ক্লাস তো সব স্যার আপলোড দিছে, এর একটা তো লাইভ ক্লাস না, তখন ঝামেলা তৈরি হয়। বুঝতে পারছেন? আপনি আপনার ল্যাপটপে ডাউনলোড দিতে পারবেন, যেহেতু প্রাইভেট ভিডিও, ল্যাপটপে বা কম্পিউটারে একটা গুগল ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ফেসবুক প্রাইভেট ভিডিও ডাউনলোড, তারপরে ওখানে লিঙ্ক দিয়ে ডাউনলোড সিস্টেম আছে, প্রয়োজনে ইউটিউবের সহযোগিতা নেবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি দেখি আমরা এখানে পরবর্তী কিছু প্রশ্ন। আচ্ছা, এইখানে দেখেন বলছে একটা প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। দ্য প্যারেন্টস আর ফর ইউ অ্যান্ড মি, এই যে দেখেন ফর, ফরের পরে অবজেক্টিভ ফর্ম বসবে, ইউ এবং মি, এটা ঠিক আছে, বাট এখানে মি অ্যান্ড ইউ লেখা আছে। বাট আমরা পড়েছিলাম প্রোনাউনের ব্যবহারে আগে আগে সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন শেষে থাকে। ওকে, কখন? সাধারণ সেন্টেন্স হইলে। এই জন্য এটা ঠিক আছে, আর এটা ভুল, কারণ এখানে 1 নাম্বার আগে আসছে, 2 নাম্বার পরে। যারা ফার্স্ট ক্লাসে আজকে তারা এই এই রুলটা বুঝবে না, কারণ এই রুলটা আগের ক্লাসে আমরা আলোচনা করছি, প্রোনাউন ব্যবহারের নিয়ম, যেখানে ছিল ইতিবাচক অর্থতে 1 2 3 এরকম একটা, আর নেতিবাচকে অর্থতে নেতিবাচকে 1 2 3 আর ইতিবাচকে 2 3 1, এভাবে একটা কথা আমরা বলছিলাম। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসগুলো আমাদের এই গ্রুপেই আছে, আপনি ক্লাস শেষে মানে দেখবেন গ্রুপে, একটু স্ক্রল করে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন। এটা অলরেডি গতকাল করছিলাম, যে ইনসিস্ট অন এরপরে ভার্বের সাথে আইএনজি আসে, তবে অবশ্যই তার আগে যে কোনো একটা অবজেক্টিভ ফর্ম আমাদের এখানে অ্যাডজেক্টিভ আকারে থাকতে হয়।
তাহলে আই ইনসিস্ট, ইনসিস্টের সাথে অন হবে, এখানে নেই, এজন্য এটা ভুল। এখানে ইনসিস্ট আপন লিখছে, এই আপন লেখাটা ভুল। ইনসিস্টটা কি হয়? অন, সাথে এই যে অ্যাডজেক্টিভ প্লাস ভার্বের সাথে আইএনজি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনসিস্ট অন মানে জিদ করা। 174 নম্বরে বলছে চুজ বা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করেন এখানে। তো এইখানে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে রেগুলার নিয়ম, এটা রেগুলার একটা সেন্টেন্স। আর রেগুলার সেন্টেন্স হইলে নিয়ম কি স্যার? 2, 3, 1, এই নিয়ম আমরা বলছিলাম। আগে ফার্স্ট পারসন, আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন। তাহলে আমাদের 2, 3, 1 এর নিয়মটা খেয়াল করব। তো 2, 3, 1 যদি অপশনে 2 নাম্বার না থাকে তাহলে 3 আর 1 এর নিয়মে যাব। এখন খেয়াল করেন, আমাদের এখানে আছে ফার্স্ট পারসন শুরুতে, এখানে আছে মানে 1 আর 3 হয়ে গেছে, এজন্য এটা বাদ। এখানে হি আছে, এখানে মি আছে, শুরুতে কখনো মি বসে না, শুরুতে আই বসলে ঠিক ছিল এরকম, এজন্য এটা ভুল। আর এখানে যদি দেখেন আই অ্যান্ড হিম লেখা, হিম ভুল, হি হইলে ঠিক ছিল, এটা ভুল। তাহলে হি অ্যান্ড আই এটা ঠিক আছে, দুইটাই সাবজেক্টিভ ফর্ম ঠিক আছে। ওকে, 175 নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, আমাদেরকে কি করা হয়েছে? দোষ দেওয়া হয়েছে। তাহলে নেগেটিভ, আর নেগেটিভ হইলে ফার্স্ট পারসন শুরুতে থাকবে। তাহলে যেটার ফার্স্ট পারসন শুরুতে নাই এই দুটাকে বাদ দিলাম। তাহলে এটার ফার্স্ট পারসন শুরুতে আছে, এটাও ফার্স্ট পারসন শুরুতে আছে, এটার সেকেন্ড পারসন আছে, এটাও সেকেন্ড পারসন আছে, তাহলে খুব সুন্দর। এটাও থার্ড পারসন আছে, এখানেও থার্ড পারসন আছে, এটাও ঠিক আছে। তাহলে আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম, আমাদেরকে দোষ দেওয়া হয়েছে। আই, ইউ অ্যান্ড হি শুড ওবে আওয়ার টিচার। এখন দেখেন আমাদের কারেক্ট সেন্টেন্স যখন বাছাই করতে বলছে, তাহলে এইখানে যে বিষয়টা আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, আই এরপরে ইউ অ্যান্ড হি এই পর্যন্ত কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে নেতিবাচক অর্থ, যার কারণে এটা ঠিক আছে। বাট এটা হচ্ছে ইতিবাচক অর্থ। দেখেন টিচারকে মানে প্যারেন্টসদেরকে কি করা উচিত, বা টিচারদেরকে মান্য করা উচিত। আর পজিটিভ বা ইতিবাচক যদি হয় তাহলে আইটা এখানে শেষে যাওয়ার কথা ছিল। ওকে, আমরা এই নিয়মগুলো এর আগে করছি, 1, 2, 3 এবং 3, 2, 1 এর নিয়ম। যারা আজকের ক্লাসে ফার্স্ট তারা একটু পূর্বের ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, আমরা পরবর্তী পেজে যদি যাই, 61 পরে 62, পেজ নাম্বার 62। এই যে এই নিয়মটা একটু আগে আমরা করে আসছি অলরেডি, যে স্যার ইট ওয়াজ বা ইজ যাই হোক এরপরে সাবজেক্টিভ ফর্ম বসবে। আর সবগুলোর মধ্যেই একটা আছে সাবজেক্টিভ ফর্ম, যে ইট ওয়াজ হি, এরপরে এখানে একটা হু হওয়ার কথা, ইট ওয়াজ হি কেম রানিং ইনটু দ্য ক্লাস, এখানে একটু বাদ আছে, এখানে হু হবে একটা এক্সট্রা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে যে প্রশ্ন, অল অফ আস, আবির, ওয়াফি, নিবির, আরিত্রিয় অ্যান্ড ড্যাশ ওয়ার প্রেজেন্ট। তাহলে দেখেন এটা রেগুলার নিয়ম, যেহেতু রেগুলার নেতিবাচক অর্থ নয়, তাহলে আমার সবার শেষে আই থাকার কথা, মানে থার্ড পারসন না, ফার্স্ট পারসন শেষে থাকবে। নেতিবাচক হইলে ফার্স্ট পারসন শুরুতে থাকতো। এরপরে দেখেন শামিম অ্যান্ড ড্যাশ আর গোয়িং টু সিনেমা, সিনেমা দেখতে যাচ্ছে। তাহলে রেগুলার, এটা কোনো নেতিবাচক অর্থ না। যেহেতু নেতিবাচক অর্থ না, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে শামিম, আর এইখানে আমার রাখতে হবে সাবজেক্টিভ ফর্ম আই, যেহেতু সাবজেক্টিভ ফর্ম এটা। এরপরে যদি খেয়াল করেন, এটা দ্য উইমেন আস্কড মি ওয়্যার দ্য হোটেল ওয়াজ, সো আই টোল্ড ড্যাশ। দেখেন আই সাবজেক্ট, টোল্ড ভার্ব, আর এখানে অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে তাহলে উইমেন, যে উইমেনের প্রোনাউন শি, আর শির অবজেক্টিভ ফর্ম হার, যে আই টোল্ড হার, আমি তাকে বলেছিলাম। তারপরে একটা কিছু এখানে আছে। আচ্ছা, এখানে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমি একটু আলাদা লিখে নিয়ে আসি, জাস্ট এখানে আছে লেখা অলরেডি, আপনারা দেখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন মনে রাখবেন সর্বদা সাবজেক্টকে রিফ্লেক্ট করে। হ্যাঁ, এই যে দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আই থেকে মাইসেলফ, শি থেকে হারসেলফ, ওয়ান থেকে ওয়ানসেলফ, ইট থেকে ইটসেলফ, আওয়ার থেকে, আওয়ারটা পরে দেই, ইয়োর থেকে ইয়োর সেলফ। এই যে যেটা লিখছি এল এফ, যেটার যুক্ত শেষে, এগুলো সব সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার হইলে শেষে এল এফ থাকে। আর প্লুরাল যদি হয়, যেমন ধরেন আমরা যদি লিখি দেম, এটা প্লুরাল,
তাহলে দেমের সাথে SELVES সেলভস এরকম থাকবে। এরপরে ধরেন আওয়ার, এটা প্লুরাল, তার সাথে তাহলে আওয়ার সেলভস থাকবে। আর ইয়োর এটা প্লুরাল, তার সাথে SELVES থাকবে সেলভস। তার মধ্যে ইয়োর সেলফটা আমি দুইবার লিখছি, কারণ ইউ মানে তুমি এবং তোমরা দুইটাই বুঝায়, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, এই জন্য ইউ দিয়ে দুইটাই কারেক্ট। তাহলে এগুলাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পারছেন? নিয়মগুলো পিডিএফ কি বই দিচ্ছি, ক্লাস রেকর্ড থাকবে, আবার এইখানে যদি বলেন পিডিএফ, এত সময় আমার হাতে নাই যে বইয়ের আবার পিডিএফ করতে যাব নিয়মের। যদি কোনোদিন নিজে বই লিখি তখন সেই বই কিনে পড়েন, তখন হবে নিয়মগুলা। আচ্ছা, এখন দেখি আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন আমাদের ওখানে কি বলছে। প্রশ্নে চলে যাই সরাসরি। 80 নম্বর প্রশ্ন বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? এই যে এইটা। আচ্ছা, এরপরে 81, 82, 83 আমি দাগ দিয়ে দিচ্ছি যে এটা 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 এটা, এই 6টা প্রশ্ন আপনারা করবেন। হ্যাঁ, এই 5টা প্রশ্ন প্রয়োজনে, এই 5টা প্রশ্ন আপনারা করেন, একটু 5টা প্রশ্ন ধুমধাম করেন। ওকে, এই 5টা প্রশ্ন একটু করেন। সামিউল ইসলাম বলছে করা শেষ। ওকে, হ্যাঁ আমাদের এই গ্রুপে থাকবে। ওকে, এবার একটু মিলিয়ে নেন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, হুইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন? সেলফ যুক্ত আছে, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানেও চাইছে কোনটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা। তারপরে বলছে আই কাট মাই সেলফ, হিয়ার মাই সেলফ ইজ ড্যাশ, তাহলে এটাও রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো খুব ইজি প্রশ্ন, এজন্য আমি আর আলাদা করে আপনাদেরকে করতে বলি নাই, নিজেরাই যেন করবেন। ইয়োর সেলফ এটাও কি একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরের প্রশ্ন বলছে হি লুকড অ্যাট হিমসেলফ, তাহলে হিমসেলফ এটাও একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপরে বলছে হি কিলড হিমসেলফ, তাহলে হিমসেলফ, হারসেলফ, ইয়োরসেলফ এগুলো সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। আপনারা সবাই আশা করি পারবেন, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করেন পরের প্রশ্নটা, রুলটা কি বলছে, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই একই ব্যক্তি হলে অবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। তার মানে সাবজেক্টের সাথে মিল রেখে করতে হবে। যেমন শি, এখন যদি আপনি এখানে দেন কিল্ড আর এখানে দেন হিমসেলফ তাহলে ভুল। ওকে, কেন? কারণ শির রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ না, হার সেলফ। ওকে, এই যে এইটাকে মিল রাখতে বলবে, যে শির সাথে হার হয়, হির সাথে হিম হয়, এটাই বলছে যে একই ধরনের হতে হবে। তাহলে পরবর্তী প্রশ্ন যদি দেখেন, যেমন এইখানে দেওয়া আছে পিনোচিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক, এরপরে ড্যাশ। এই যে পিনোচিও, এগুলো আবার বোঝা খুব কষ্টদায়ক। হ্যাঁ,
যদিও এই যেখানে বলছে পিনোচিও, পিনোচিও এটা হচ্ছে একটা ছেলের নাম, ওকে? তাহলে পিনোচিও একটা ছেলে, তাই এখানে হিমসেলফ। আপনার মনে মনে চিন্তা হইতে পারে ইট সেলফ তো হইতে পারে না, ওয়ান সেলফ হইলে ওয়ান থাকবে, ওকে? নোবডি লাইকস হার, হার আছে, তাহলে হার দিয়ে কি আসে স্যার? হারের থেকে হার সেলফ। এরপরে 89 কন্ট্রোল ড্যাশ, তারপরে বলছে সাবা। দেখেন কন্ট্রোল ইউর সেলফ, এটা বিভিন্ন মুভির ডায়লগ থাকে, কন্ট্রোল ইউর সেলফ, তাহলে সেই কন্ট্রোল ইউর সেলফ মানে তোমাকে সংযত করো, তাহলে এটা ইউর সেলফ চলে আসবে, হার সেলফ এখানে আবার দেওয়া যাবে না, কারণ এটা ইম্পারেটিভের নিয়মে চলে আসে, ওকে? তো আপনারা যে কয়টা করছিলেন কার কার হয়েছিল? সবগুলাই, সবগুলাই কার কার হয়েছে? 62। এরপরে আমরা চলে যাব পেজ নাম্বার 63। হ্যাঁ 63-তে নব্বই নম্বর প্রশ্ন, সেখানেও কন্ট্রোল দিয়ে আসছে, তাহলে ইয়োর সেলফ শুরুতে বসলে ইয়োর সেলফ ইম্পারেটিভ সেন্স, এই যে বলে দিছে হি ওয়ান্টেড নোবডি টু নো ড্যাশ, তাহলে হি ওয়ান্টেড নোবডি বাট টু, একটা কিছু দিবে আমাদের হিসাব দেখেন, তাহলে হি ওয়ান্টেড সে চেয়েছিল নোবডি বাট হিমসেলফ টু নো হোয়ার দ্য ট্রেজার ওয়াজ হিডেন, তাহলে হির সাথে হিমসেলফ হয়, তাহলে কথা হচ্ছে এখানে যে নোবডি, তাহলে হি ওয়ান্টেড নোবডি বাট হিমসেলফ মানে সে ছাড়া আর কেউ জানতে পারবে না কোথায় ট্রেজার বা গুপ্তধন রাখা হয়েছে লুকায়া, ওকে? এই জন্য আমাদের এটা আসবে যে বাট হিমসেলফ, এই বাট মানে কিন্তু এখানে এই সেন্টেন্সে বাট প্রিপোজিশনের কাজ করছে, বাট হিমসেলফ, ওকে? মানে কথাটা এরকম, হি ওয়ান্টেড নোবডি উইদাউট হিমসেলফ, ওই উইদাউট এর অর্থ প্রকাশ করে এখানে বাট, ঠিক আছে? এগুলো খুব ইজি প্রশ্ন, আশা করি এগুলো সমস্যা হওয়ার কথা না। এ স্নেক ক্যান ইট এ ডাইজেস্ট অ্যানিমালস মাচ লার্জার দেন, স্নেকের প্রোনাউন ইট, আর ইট থেকে হয় ইটসেলফ, আপনারা জানেন এটা। এরপরে বলছে আই সার্টেনলি স্টিম, তারপরে আই থেকে আসে তাহলে কি স্যার? আই থেকে আসে মাই সেলফ, এই যে এখানে মাই সেলফ, ওকে? সবগুলো হওয়ারই কথা, কারণ এগুলো ইজি প্রশ্ন, মোটামুটি সবারই কম বেশি এটা হয়েছে আশা করি। আচ্ছা এর পরবর্তী প্রশ্নগুলো আমরা যাই 93 এর পরে 94। কমপ্লিট দ্য সেন্টেন্স বলছে মাসুদ ইন্ট্রোডিউসড, মাসুদের প্রোনাউন হি আর হি থেকে হয় হিমসেলফ, ওকে? আচ্ছা এরপরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করতে বলছে, তাহলে আই শ্যাল অ্যাভেইল দিস অপরচুনিটি একটা সেন্টেন্স আছে, আর একটা হচ্ছে আই শ্যাল অ্যাভেইল মাইসেলফ অফ দিস অপরচুনিটি, এটা খুব ভালো করে একটু দেখে রাখেন। আই শ্যাল অ্যাভেইল দিস অপরচুনিটি মানে হচ্ছে আমি এই সুযোগটাকে, এখানে অ্যাভেইল মানে কি রাখবো, বাট নিজের জন্য রাখবো সুযোগ সবসময়, তার জন্য আই শ্যাল মাইসেলফ, এখানে আই শ্যালের সাথে অ্যাভেইল মাইসেলফ অফ দিস অপরচুনিটি, আমি এই সুযোগটা আমার নিজের কাজে লাগাবো, কথাটা এমন, এটা মনে রাখেন, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য টাইপের সেন্টেন্স, ঠিক আছে? যে আমি নিজের কাজের সুযোগ ব্যবহার করব। 96 প্রশ্ন বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং, আমরা জানি হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং হবে, সে তার নিজেকে মিটিং থেকে অ্যাবসেন্ট রাখছিল, তাহলে হি অ্যাবসেন্টেড, এই যে এখানে দেওয়া আছে হিমসেলফ ফ্রম দ্য মিটিং মানে সে তার নিজেকে মিটিং থেকে অ্যাবসেন্ট বা অনুপস্থিত রেখেছিল, ওকে? আচ্ছা এরপরে আছে স্যার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একদম খুব ইজি কয়েকটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই যে এখানে দেখেন দেওয়া আছে, তার মধ্যে থাকবে আমাদের দিস, এই যে এটা দিস, সহজে মনে রাখবেন, দিস এটা সিঙ্গুলার, তার পাস্ট হচ্ছে দ্যাট, ন্যারেশনে করতেন দিস থাকলে দ্যাট, তাহলে দিস এবং দ্যাট দুইটা, দিজের প্লুরাল হচ্ছে এই দিস, তার পাস্ট হচ্ছে দোজ, এটা লিখতেন ন্যারেশনে দিস থাকলে দোজ, তাহলে এই চারটা, এই যে এই চারটা, এটা গেল এই চারটা, ওকে? এছাড়া ইট, ইট পার্সোনাল প্রোনাউনের মধ্যেও আছে, হ্যাঁ? তাহলে ইট একটা, এবং এখানে আরো আছে স, তারপরে আছে সাচ এবং দ্য সেম, এগুলাকে বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা মুখস্থ করে ফেলতে হবে স্যার, এটা কিন্তু বোঝার থেকে মুখস্থ করাটাই জরুরি, মনে রাখবো। কখন বুঝবেন রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে? মনে রাখবেন কখনোই সেন্টেন্সের শুরুতে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, সর্বদা সেন্টেন্সে মেইন ভার্বের পরে বসবে রিফ্লেক্সিভ প্রোনাউন।
যদি কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের আগে বসে যায় তখন সেটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। যেমন ধরেন আই যদি এরকম কেউ বলে, ধরেন আমরা বললাম যে হি কিল্ড, এই যে দেখেন তাহলে সাবজেক্ট হচ্ছে হি, কিল্ড হচ্ছে ভার্ব, আর এইখানে হিমসেলফ, কখনো এটা শুরুতে বসবে না। আর যদি কখনো বসে যায় এরকম হি হিমসেলফ, তখন এটার নাম আর রিফ্লেক্সিভ প্রোনাউন না, এটাকে বলে এমফ্যাটিক প্রোনাউন। এটা আমরা পরে আবার দেখাবো ক্লাসের শেষের দিকে, যখন আমাদের প্রোনাউনে আর একটা ক্লাস হবে। তাহলে হি হিমসেলফ যদি ধরেন এরকম ডিড দ্য ওয়ার্ক, সে নিজে নিজে কাজটা করেছিল, তখন এরকম হতে পারে। বাট রিফ্লেক্সিভ প্রোনাউন সবসময় মেইন ভার্বের পরে বসে। আর দিন শেষে একটাই কথা, এগুলোর অর্থের উপরে সবসময় নির্ভর করবে, অর্থ। ওকে, দেরি আছে, কনজাংশন লিঙ্কার আসবে, এগুলা সিকোয়েন্স অনুসারে ক্লাসগুলো হবে স্যার। শাপলা শর্মা, ঠিক আছে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মনে রাখবো অবশ্যই সাবজেক্ট বা অবজেক্ট আকারে একা থাকবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আবার বলতেছি একা থাকবে। কেন বললাম একা থাকবে, আমি একটু আলাদা করে একটা পেজ নেই, তারপরে বুঝাই যে কখন আপনি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলা তো মুখস্থ হয়েছে যে এগুলা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো দেখাইছি। ধরেন কেউ যদি বলে দিস ইজ মাই বুক, তাহলে এইটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অথবা কেউ যদি বলে আই লাইক দিস, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরকম একা থাকবে, সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে একা থাকবে। বাট কথা যেটা, কেউ যদি কখনো নাউনের পূর্বে এটাকে লিখে ফেলে, যেমন ধরেন দিস বুক ইজ মাইন, তাহলে এইবার দেখেন দিস ইজ মাইন না, দিস বুক ইজ মাইন। এই যে দিস লিখছি, এই দিসকে এখন আর প্রোনাউন বলে না, এটাকে বলে ডিটারমিনার, আর এটাকে বলে নাউন। কি বলবো, এটা হচ্ছে ডিটারমিনার, এটা কি নাউন। যদি দেখি একা বসছে তাহলে প্রোনাউন, আর যদি দেখি নাউনের পূর্বে বসছে তাহলে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ বলবো। যেমন কেউ যদি বলে আই, ধরুন আমরা যদি এরকম বলি আই, তারপরে বলা হচ্ছে লাইক, এরপরে বললো দিস, এবার দিসের সাথে আমি এখানে দিলাম পেন, তাহলে পেন যখন নাউন দিয়ে ফেলছি তখন এটা হয়ে গেছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ। আর যখন একা থাকবে তখন প্রোনাউন। বুঝছেন নিয়মটা? কি বলছি, একা যদি থাকে এগুলা তখনই প্রোনাউন বলবো, আর যখন এগুলার সাথে অন্য আরেকটা নাউন যুক্ত থাকবে তখন এটা নির্দিষ্ট করার কাজ করে, তখন আর প্রোনাউন না, তখন তাকে আমরা ডিটারমিনার বলবো। যেমন আই লাইক দিস পেন, মানে আমি এই কলমটাই পছন্দ করি, নির্দিষ্ট করে বলে দিচ্ছি যে এই কলমটা। আবার কেউ যখন বলবে বইটা আমার, কোন বইটা, এই বইটা আমার, এই দিস দিয়ে তখন নির্দিষ্ট করার কাজ করে। বুঝাইতে পারছি আশা করছি। এটা ওখানে দেওয়া নাই হয়তো বা, আমি তারপরেও এখান থেকে বললাম যেহেতু। এবার এখান থেকে প্রশ্ন দেখেন। প্রশ্ন হচ্ছে এখানে প্রথমে দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, হিয়ার দিস এবং দ্যাট এই দুটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, একদম মুখস্থ। এরপরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নিচের কোনটা ডেমনস্ট্রেটিভ, দোজ, এটা ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা বিষয় আমাদেরকে এবার মাথায় রাখতে হবে, সেটা কি, যে বলছে মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন, এই যে দেখেন দিস, এই যে দিস লিখতাম না আমরা, অথবা দ্যাট, এটা সিঙ্গুলার আমি বলছিলাম, আর এটার প্লুরাল কি দিস অথবা দোজ। তার মানে প্লুরাল হইলে তখন এইগুলা ব্যবহার করতে হবে, আর সিঙ্গুলার হলে এই কয়টা। ওকে, এখন দেখেন বলছে মডার্ন ফার্মস, এটা ফার্মস প্লুরাল, যেহেতু এটা প্লুরাল, এই যে আর আছে এখানে, আর এই প্লুরাল থাকার কারণে এবার আমাদের এই দুইটা আমরা ব্যবহার করতে পারবো না। এবার খেয়াল করেন, আমি তখনই বলে দিছিলাম প্রেজেন্ট হইলে দিস আর পাস্ট হইলে দোজ। খেয়াল করেন সেন্টেন্সটা, তো যখনই বলছে মডার্ন ফার্মার্স আর মার্স লার্জার দেন দোজ অফ ফরমার টাইম, ফরমার মানে পিছের, হ্যাঁ পিছনের, পাস্ট, ফরমার মানে কি পাস্ট, তাহলে এটা অতীতকে বোঝাচ্ছে, এটা পাস্ট। এই অতীত থাকার কারণে এখানে দোজ ব্যবহার করবে, কারণ দোজ মানে ওইগুলো, দোজ মানে কি ওইগুলো, যে বর্তমান যুগের ফার্মগুলা অনেক বড় অতীতের ওইগুলার চেয়ে, কথাটা এমন, ঠিক আছে। এ পর্যন্ত বুঝতে পারছেন? 200 নম্বর প্রশ্ন দেখেন, বলছে কি দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দ্যাট অফ ড্যাশ। খেয়াল করেন
তাহলে এই যে যে প্রশ্নটা আপনি যদি একটু দেখেন, প্রশ্নটা এখানে স্টুডেন্ট অফ বাংলাদেশ বলে দিছে, তাহলে বাংলাদেশের স্টুডেন্ট কি এখানে একজন? সেম আগেরটার মতো অনেকগুলা, যেহেতু অনেক তাহলে অনেকের প্রোনাউন এই দিস অথবা দোজ আসবে। ওকে, তাহলে দিস অথবা দোজ ব্যবহার করব, বাট কথাটা বলছে যখনই তুলনা, দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস, বাংলাদেশের স্টুডেন্টরা বেশি মেধাবী দেন দোজ অফ দ্য ইউএসএ। দূরের হইলে, অতীত মানেই তো দূরের, তাই না? তাহলে দূরের হইলে সেক্ষেত্রে দোজ ব্যবহার করতে হয়। ওকে, তাহলে দোজ অফ দ্য ইউএসএ, ঠিক আছে। দিস ব্যবহার করতাম যদি এখানে হইতো, কারণ দিস মানে এইটা, দ্যাট মানে ওইটা, দূরের আর কাছের, পাস্ট এবং প্রেজেন্টের পার্থক্য এটা, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করেন। এই পর্যন্ত ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্ট করেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, দ্যাট পাস্ট এবং অতীত এই দুইটা বলতে বোঝায়। হ্যাঁ, ওকে, নেক্সট পেজ। নেক্সট পেজের প্রশ্নগুলো আপনাদের জন্য। 101, 2, 3, 4, 5। দিজ হচ্ছে এইগুলো মানে প্রেজেন্ট এবং কাছের হইলে, আর দোজ হচ্ছে ওইগুলো দূরের এবং পাস্ট টেন্স হইলে। সঙ্গীতা দাস অলরেডি উত্তর করে ফেলছে সবগুলা। ওকে, এবার একটু দেখেন, এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা বাছাই করো। তা বলছে দ্য সিনারিজ অফ চিটাগাং আর বেটার দেন ঢাকা। তাহলে দেখেন ঢাকা এই চিটাগাং কাছাকাছি না, দূরের। যেহেতু দূরের তাহলে আমাদের ব্যবহার করতে হবে কি, হয় দোজ, কোনটা কি বলছি, হয় দোজ ব্যবহার করব, আর তা না হলে দ্যাট ব্যবহার করব। কিন্তু যেহেতু ঢাকা একটা শহর, চিটাগাং একটা শহর, তার মানে আমাদেরকে একটার জন্য দ্যাট ব্যবহার করতে হবে। আর এখানে দেন দ্যাট অফ ঢাকা, দেন দ্যাট অফ ঢাকা এই দুইটার মধ্যে আছে, তাহলে যে দুইটাই নাই এই দুইটাকে বাদ দিলাম। তাহলে এবার কথা হচ্ছে সিনারি, এটা ভুল আছে। সিনারি এই জিনিসটা প্লুরাল হয় না কখনো। হ্যাঁ, সিনারি আজীবন সিঙ্গুলার হবে। তাহলে দ্য সিনারি অফ চিটাগাং ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা, এটা ওকে। সিনারির প্লুরাল হয় না, যে সিনারি থেকে সিনারিজ, দৃশ্যগুলো কখনো হবে না, জাস্ট দৃশ্য বলবো। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখেন, বলছে দ্য ক্লাইমেট অফ দিনাজপুর, সেম ক্লাইমেট সিঙ্গুলার আছে, ইজ দিনাজপুর ইজ লাইক অফ ড্যাশ রংপুর।
তাহলে যেহেতু রংপুর আর দিনাজপুর এক জায়গায় না, পাশাপাশি দূরে অবস্থিত, তাহলে দ্যাট অফ রংপুর আসবে। সেম এটার ক্ষেত্রে ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য আদার ফ্রেন্ড। তাহলে ইউর অ্যাডভাইস, খেয়াল করেন অ্যাডভাইস যেহেতু এটা সিঙ্গুলার, আর এই সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের দ্যাট আসবে, আর যতগুলো আছে তার মধ্যে এই একটাই আছে, দ্যাট অফ দ্য আদার ফ্রেন্ডস, অন্য অন্য বন্ধুদের থেকে তোমার অ্যাডভাইসটা আলাদা। এরপরে বলছে ইউর কারেজ, মানে তোমার সাহস, ইজ অ্যাজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন ইন ড্যাশ ড্যাশ ড্যাশ। একটা কথা আমাদেরকে বলে দিছে, তাহলে যেহেতু কারেজ সিঙ্গুলার তাহলে আমাদের দ্যাট লাগবে, আর যতগুলো অপশন তার মধ্যে এটাই দ্যাট নাই, এটাই দ্যাট নাই, এটাই দ্যাট নাই, এটাই দ্যাট আছে, তাহলে এইটা। ওকে, করেন করেন, প্র্যাকটিস তো হচ্ছে। দ্য রোডস অফ রাজশাহী আর, এবার দেখেন রোডস প্লুরাল, যেহেতু প্লুরাল এবার আর দ্যাট দিয়ে হবে না, এবার আসবে কি দোজ, দোজ। ওকে, আর দোজ আছে শুধুমাত্র এই একটাই, এই যে দোজ অফ ঢাকা। দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা, অর্থাৎ ঢাকার ওই রাস্তাগুলোর চেয়ে রাজশাহীর রাস্তাগুলো বেশি চওড়া, এইটা হচ্ছে কথা। এরপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্ন, এবার দেখেন বলছে ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস, তাহলে একজনের ফিঙ্গারপ্রিন্টস আর ড্যাশ, তাহলে ফিঙ্গারপ্রিন্টস এর সাথে এস দেওয়া আছে মানে প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আপনার দোজ লাগবে। এবার দোজ আছে কোনটা, এইটার মধ্যে যে দোজ আছে, তাহলে এটা আমাদের উত্তর। এরপরে দেখেন এখানে আছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি বাছাই করেন। সেম রাজশাহী আর এবার এসে খুলনা দিয়ে, যেহেতু রোডস প্লুরাল তাহলে দোজ অফ খুলনা বা যাই হোক একটা হবে। তাহলে আমাদের এখানে প্রথমে এইখানে দোজ এটা আছে, এটা আছে, এটা আছে, তাহলে এটা বাদ দেই, যেটা আগে দোজ নাই। এবার দেখেন এটার মধ্যে রোডস, এটা প্লুরাল, যেহেতু প্লুরাল ইজ হবে না, ভুল, এই জন্য আর হবে, তাহলে এই দুইটা ঠিক আছে, দ্য রোডস অফ আর, দ্য রোডস অফ ঢাকা আর। এবার আছে ওয়াইডার, ওয়াইডার যেহেতু কম্পেয়ার করতেছেন কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এই দেন হবে না, হবে কি এই দেন, তাহলে বি নাম্বার উত্তর। ওকে, এই জন্য এটা ভুল। আচ্ছা, এরপরে দেখেন 208 নাম্বার প্রশ্ন, সমস্যা নাই, আর 2 মিনিট অপেক্ষা, এই পেজটা একটু শেষ করি। তো বলছে দ্য স্ট্রিট অফ ঢাকা আর ক্লিনার দেন রাজশাহী, তাহলে স্ট্রিট প্লুরাল, তাহলে দোজ অফ রাজশাহী, আর দোজ অফ রাজশাহী আমাদের এই একটাই আছে, এই যে এই নিয়মটা সেম কাছাকাছি। তারপরে যদি দেখেন এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্স বাছাই করেন। হাউসেস প্লুরাল আছে, তাহলে প্লুরাল যেহেতু আছে তাহলে দোজ চলে আসবে, আর দোজ আছে আমাদের এই দুইটাই, তাহলে প্রথমে এই দুইটাকে বাদ দেই, দরকার নাই, এই দুইটা দেখবো। দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ, অফ আওয়ার ভিলেজ, আর আর গুড হবে না, কম্পেয়ার করতে হলে বেটার লাগবে, আমাদের কি লাগবে, বেটার, কারণ সেন্টেন্সে দেন আছে, তাহলে এই জন্য ডি নাম্বার উত্তর। আচ্ছা, এবার আসেন স্যার ইনডেফিনিট প্রোনাউন। আগেই বলি ইনডেফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট, কি অনির্দিষ্ট, আর যে সকল প্রোনাউনের নির্দিষ্ট কোনো মাপ, সংখ্যা, পরিমাণ নাই তাদেরকে ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্ট বলে। যেমন আপনাদেরকে যদি আমি বলি দেখেন ওয়ান, এই ওয়ান এটা অনির্দিষ্ট, আপনার হয়তো মনে হতে পারে স্যার ওয়ান মানে তো একজন, না, এই ওয়ান মানে ওই একজনকে বুঝাইতেছে না। এই ওয়ান কেমন, এই ওয়ান মানে হচ্ছে এরকম যে ওয়ান ক্যান নট লিভ অ্যালোন, মানে এটার মানে এই না যে একজন একা বাস করতে পারে না, একজন বাদে বাকি সবাই একা একা বাস করতে পারে, তাই এটার মানে হচ্ছে কেউই একা বাস করতে পারে না, তাহলে কেউই না, এটা অনির্দিষ্ট। ওকে, এই ওয়ান নিয়ে একটু কনফিউশন হতে পারে। নো ওয়ান মানে তো কেউ না, এটা তো জানেনি, কেউ না বলতে কয়জন জানি আমরা, এনি ওয়ান এটার সাথে ব্যবহার করা যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। এনিবডি, সাম, সাম মানে কিছু, বাট কতটুকু আমরা জানি না। সামবডি হইতে পারে এভরিবডি, এভরিবডি মানে প্রত্যেকেই, প্রত্যেকেই কয়জন জানি না। এরকম অ্যানাদার, আদার্স, মোস্ট, এভরিথিং, সামথিং, নাথিং, এনিথিং, ম্যানিথিং, অল মানে সবাই, সবাই মানে কয়জন আমরা জানি। ফিউ মানে খুবই কম, কতজন জানি না। লিটল মানে সামান্য, বাট কতটুকু জানি না। মাছ মানে বেশি, বাট কত বেশি এটা কেউ জানে না। ম্যানি মানে অনেক, বাট কত কেউ জানে না। এই অনির্দিষ্ট হওয়ার কারণে এইগুলোর নাম হয়েছে ইনডেফিনিট প্রোনাউন। আমি হয়তো বুঝাইতে পারছি, কারণ এই অর্থের মধ্যেই আছে। হ্যাঁ, না এই মাসে আমি হবিগঞ্জ ব্রাঞ্চে যাব না, এই মাসে শুধুমাত্র পটুয়াখালীতে ক্লাস আছে 15 তারিখে, যদি ঠিকঠাক থাকে যাব, না হলে ওটাও ক্যান্সেল করতে পারি। আচ্ছা,
এবার দেখেন তাহলে হিসাবটা হচ্ছে এই মাসে পটুয়াখালী আর মানিকগঞ্জ আছে মানে 30 তারিখে, মানে ঢাকার কাছেই। তো পুট দ্য কারেক্ট পার্টস অফ স্পেস ইন দ্য গ্যাপ, ওয়ান, সাম, এনি, ম্যানি, নো ওয়ান। এই যেগুলা, তাহলে এগুলাকে কি বলবো আমরা? ইনডেফিনিট প্রোনাউন, মানে অনির্দিষ্ট প্রোনাউন। আর এখানে সেটা দেওয়া আছে যে ইনডেফিনিট প্রোনাউন। ওকে ওকে, শেষ করব আজকের মতো। তাহলে একটু সবাই কমেন্টে লিখে ফেলেন যে আমরা নেক্সট শুরু করব হচ্ছে 65 পেজ থেকে। ওকে, নেক্সট পেজ হচ্ছে 65। ওকে, আজকে ফার্স্ট ক্লাস করলেন কে কে? নেক্সট ক্লাস হবে পেজ 65 থেকে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামাজের সময় আর দেরি করাবো না, অলরেডি নামাজের টাইম প্রায় হয়ে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।